প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন দৈনিক প্রথম আলোর কূটনৈতিক প্রতিবেদক রাহিদ এজাজ। কেমন আছেন? ভালো আছি, শুভ সকাল। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম পড়ে শোনাই আপনাকে, তারপর আমরা আলোচনায় যেতে চাই। দৈনিক প্রথম আলো, সংবিধান সংস্কার প্রশ্নে সংসদে বিতর্ক, পাল্টাপাল্টি প্রস্তাব, টিকা কেনায় গাফিলতি ছিল। দৈনিক সমকাল, ডিজেল সংকটে উপকূলের লাখো জেলের কর্মহীন। দৈনিক যুগান্তর, অতিরিক্ত সালফার নিয়ে প্রশ্ন, 3.5 লাখ টন জ্বালানি তেল কেনার সিদ্ধান্ত। সরকার ও বিরোধী দলের তুমুল বিতর্ক, সংবিধান সংস্কার পরিষদ ইস্যু। কালের কণ্ঠে শিরোনাম, সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন প্রশ্নে বিএনপির না। দৈনিক ইত্তেফাক, জুলাই সনদ আদেশ অবৈধ, অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল। ইরানে আরও ভয়ঙ্কর হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, জুলাই সনদ নিয়ে সংসদে বাহাস, জ্বালানি তেলের দাম বাড়ছে না। মানবজমিন, জুলাই সনদ গণভোট নিয়ে সংসদে তুমুল বিতর্ক। এপ্রিলে বাড়ছে না জ্বালানি তেলের দাম, মজুদ প্রায় 2 লাখ টন। খবরের কাগজের শিরোনাম, সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ অবৈধ, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন। আমাদের সময়, জ্বালানি সংকটে শিক্ষায় হাইব্রিড মডেল। আমার দেশের শিরোনাম, সংবিধান সংস্কার পরিষদের প্রস্তাব নিয়ে সংসদ উত্তপ্ত। আজকের পত্রিকা, মজুদ পর্যাপ্ত, দাম বাড়ছে না, জ্বালানি সংকট। কালবেলা শিরোনাম, তৃণমূলে শক্তি দেখানোর বড় প্রস্তুতি জামায়াতের, হামে স্বাস্থ্য ব্যবস্থার ভয়াবহ সংকট স্পষ্ট হচ্ছে। দৈনিক সময়ের আলো, শান্তি ফেরাতে 5 দফা প্রস্তাব, চীন পাকিস্তানের উদ্যোগ, মধ্যপ্রাচ্য পরিস্থিতি। দৈনিক করতোয়া, শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস নিয়ে আসছে নতুন সিদ্ধান্ত। জয় দিনের শিরোনাম, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্ক। রাহিদ, আপনি শিরোনাম পড়লেন, একটাই শিরোনাম বোধ করি আলোচনার গুরুত্ব বেশি করে রাখে, যেটা সংসদে গতকাল একটা বাহাস হলো, সংবিধান সংস্কার প্রশ্নে সংসদে বিতর্ক, পাল্টাপাল্টি প্রস্তাব। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ না অধ্যাদেশ না আইন, এটি অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল, সালাউদ্দিন আহমদ স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন। অন্যদিকে শফিকুর রহমান সাহেব বলেছেন, বিরোধী দলীয় নেতা, আজকে তারা বিএনপি নিজেদের তৈরি করা জিনিসের স্ববিরোধিতা করতে পারে না। কি মনে হয় আপনার? ধন্যবাদ। আমি যদি রিকালেক্ট করি, আপনার এই অনুষ্ঠানেই এই শুনিয়ে আগে পরে যখন আপনার ঐকমত্য কমিশনের ইস্যুগুলো নিয়ে বিএনপি এবং অপরাপর দলগুলোর যে মত পার্থক্য, তখন আলোচনা করেছি, এবং এরপরও যখন সংসদ শুরু হলো এবং নির্বাচনে তখনও আলোচনা হয়েছে, এবং ঘুরে ফিরে আমরা দেখা যাচ্ছে যে এই আপনার সংবিধান সংস্কার নিয়ে যে অবস্থান, সে অবস্থানগুলোর আরও একটা মানে মুখোমুখি অবস্থানটা আরও প্রবল হয়ে দেখা দিয়েছে গতকালের যে সংসদে যে আলোচনা, যে পাল্টাপাল্টি প্রস্তাব। এবং আমরা জানি যে সংসদ সদস্য হিসেবে যখন নতুন নির্বাচিত সাংসদরা শপথ নিয়েছিলেন, সেই একই দিনেই সংবিধান সংস্কার কমিটির সদস্য হিসেবে শপথ নেওয়ার কথা ছিল, সেটি নেওয়া হয়নি। এবং তখন থেকে একটা বিষয় ছিল যে সংবিধান সংস্কার পরিষদের প্রথম অধিবেশন ডাকার একটা ডেডলাইনও ছিল, আমি যদি বলি, এবং সম্ভবত সেটা 15ই মার্চ। তো তারপর ধরেন আবার এই আলোচনার জন্য সংসদে 29 মার্চ একটা প্রস্তাব এনেছিলেন বিরোধী দলের নেতা। তো তার ভিত্তিতে সেই আলোচনাটা হলো, এবং গতকালকের আলোচনায় বোধহয় প্রায় 11 জন সাংসদ এটা নিয়ে আলোচনা করেছেন। এবং আপনি যেটা একটু আগে বললেন যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ না অধ্যাদেশ না আইন, এটি অন্তর্বর্তী সরকারের প্রতারণার কথা বলছেন বিএনপি স্ট্যান্ডিং কমিটির সদস্য এবং স্বরাষ্ট্রমন্ত্রী। অন্যদিকে বিরোধী দলীয় নেতা এবং জামাতের আমির বলছেন এটা একটা বিএনপি তার নিজেদের করা জিনিসের বিষয়ে একটা স্ববিরোধিতা করছে। তো এমন একটা অবস্থানের প্রেক্ষিতে যে সরকারি দল বলছে এটা ভিন্ন ভিন্ন ব্যাখ্যা সংবিধান সংস্কারের ইস্যুতে, এবং এটা যদি বলে একটা বিশেষ কমিটি গঠনের প্রস্তাবও সরকারের পক্ষ থেকে এসেছে, সম্মত হয়েছে। তো এই যখন অবস্থা, তাতে করে আমরা একটু আগে যেটা আলোচনায় শুরু করেছিলাম, সংবিধান সংস্কার নিয়ে যে
মতপার্থক্যগুলো ছিল সেই মতপার্থক্যগুলো কিন্তু এখনও তাদের মধ্যে রয়ে গেছে। এবং আমি যদি একটু রেফারেন্স হিসেবে বলি, কাল যখন স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য দিচ্ছিলেন তিনি বলছিলেন যে জুলাই সনদ, জাতীয় সনদ বাস্তবায়ন আদেশটা বৈধ নয় এবং 71 সালের 26শে মার্চ থেকে 73 সালের 7 এপ্রিল পর্যন্ত রাষ্ট্রপতি এই ধরনের আদেশ জারি করতে পারেন। এবং 73 সালের প্রথম সংসদ গঠিত হওয়ার পর থেকে এখতিয়ার নেই, কথাটা তিনি বলছেন। তারপরে উনি আবার ওই 133টি যে অধ্যাদেশ, সেই অধ্যাদেশের প্রসঙ্গটা নিয়ে এটাও বলছেন যে সেখানে জুলাই সনদ বাস্তবায়ন আদেশটা আনা হয়নি, কারণ এটা না আদেশ না অধ্যাদেশ, এই প্রসঙ্গগুলো এটা বলছেন। এবং বিএনপি সংস্কার চায় না এবং জুলাই সনদ মানে না, এটার কাউন্টারও উনি বলছেন যে এই বিভ্রান্ত ছড়ানো হচ্ছে। যেভাবে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে বিএনপি সেটা প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা জায়গাতে স্পিরিটটা ধারণ করে, এটা হচ্ছে ওনার বক্তব্য। এবং উনি এটাও বলছিলেন, রাষ্ট্রপতির কাছে জানতে চেয়েছিলাম তিনি এমন আদেশ জারি করতে পারেন কিনা। রাষ্ট্রপতি তখন বলেছিলেন আমি তো এটা পারি না, আমাকে এটা পারানো হচ্ছে ইত্যাদি। এটা হলো সরকারি দলের অবস্থান। আবার যদি বিরোধী দলীয় নেতা যেটা ডক্টর শফিকুর রহমান যেটা বলছিলেন, তিনি বলছেন কোনো দল নয়, জনগণের অভিপ্রায় থেকে তিনি এই প্রস্তাব উত্থাপন করেছেন। এবং তিনি এটাও বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আইনের লোক ছিলেন, আমরা ফ্যাসিবাদী আমলে এই আইনের নামে ভিকটিম হয়েছি, উনি আরও বড় ভিকটিম হয়েছেন। 73 সালের পরে কোনো অর্ডার আইন নয়, কিন্তু এরপরে বহু অর্ডার আইনের রূপ নিয়েছে ইত্যাদি। অর্থাৎ 73 নিয়ে যে প্রসঙ্গটা ওটাকে উনি কাউন্টার করেছেন। তো এমন একটা অবস্থানে, এবং একটু আগে যেটা বললাম যে বিএনপি সংস্কার চায় না, জুলাই সনদের স্পিরিট মানে না, ওইটা উনি ব্যাখ্যা করেছেন। তো ওই জায়গা থেকে যেটা আমাদের ওই নোট অফ ডিসেন্টের কিছু ইস্যু ছিল, তাতে করে বলা হচ্ছিল যেভাবে তারা প্রস্তাবগুলো মেনেছেন এবং যেটি সই করা হয়েছে এখানের মধ্যে ফাঁক আছে বলে বিএনপির দিক থেকে বলা। আশার ব্যাপার দেখা যায়, যেটা কমিটি গঠনের ব্যাপারে যখন একটা সবাই সম্মত হয়েছেন, এখন তারা জুলাই সনদ বাস্তবায়নের পরে ব্যাপার যেটা হচ্ছে যে জুলাই সনদ বাস্তবায়নে অঙ্গীকারাবদ্ধ এবং বিএনপির ইশতেহারও সেটা কিন্তু জনগণের ম্যান্ডেট আছে। তো পরে একটি প্রস্তাব দিয়েছেন তিনি, প্রস্তাবটি হলো সংসদের প্রতিনিধিত্বকারী সব দলের এবং স্বতন্ত্র সদস্যদের সমন্বয়ে একটা বিশেষ কমিটি গঠন করা হবে। কমিটিতে সবাই মিলে আলোচনা করে সমঝোতার ভিত্তিতে, আমি আবার বলি সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধনের বিলটা উত্থাপন করা হবে। তো সেই জায়গাতেই এটাকে একটা আশার একটা জায়গা দেখি এবং আমাদের প্রত্যাশা থাকবে, যেটা আমরা মনে করি 15 বছরের ফ্যাসিবাদী শাসন, তারপরে 18 মাসের একটা অন্তর্বর্তীকালীন সরকার গেছে, তারপরে নির্বাচনের মধ্যে দিয়ে গণতান্ত্রিক উত্তরণের পথে বাংলাদেশ এগোচ্ছে। এরই মধ্যে আবার ইরান যুদ্ধ সারা দুনিয়াতে একটা সংকট তৈরি করেছে। তো এমন একটা পরিস্থিতির মধ্যে দেশে এবং দেশের বাইরে, বিশেষ করে ইরান যুদ্ধটাকে আমি বড় করেই বলবো, সেখানে আমাদের প্রত্যাশা থাকবে নাগরিক হিসেবে মৌলিক এই ইস্যুগুলোতে সংসদ, যেহেতু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং আমরা প্রাণবন্ত আলোচনা হোক, যুক্তিতর্ক হোক, সংসদে আলোচনা, সমালোচনা, তর্ক বিতর্কের মধ্যে এই সংকটের সুরাহা হোক। আমরা প্রত্যাশা থাকবে যে আবার যেন আমরা রাজপথে গিয়ে এই জিনিসগুলো নিয়ে আবার মানে আপনি যেটা বললেন যে আমরা যেন আর রাজপথে না নামি, এখনই রাজপথে না নামি, কারণ মাত্র নির্বাচন হয়েছে, সরকার গঠিত হয়েছে এবং এর মধ্যে আমরা দেশের ভিতরে যেমন চ্যালেঞ্জ আছে, দেশের বাইরে চ্যালেঞ্জগুলো আমাদেরকে ভোগাচ্ছে। নিশ্চয়ই আমরা সেই আলোচনাগুলো একটু পরে প্রসঙ্গগুলোতে যাব। অনেক ধন্যবাদ আপনাকে। যেটা আপনি বললেন ঠিক এই কথা সত্য যে করোনা কাল এবং পরবর্তীতে গণ অভ্যুত্থান সবকিছু মিলিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থার একটা খুব টালমাটাল অবস্থা তৈরি হয়ে গেছে। এবং আপনি নিশ্চয়ই খেয়াল করবেন 40 দিনের একটা ছুটি কাটালো শিক্ষা প্রতিষ্ঠানগুলো একেবারে। এখন এই শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরপরেই এখন প্রশ্ন উঠছে অনলাইন না অফলাইনে পড়াশোনা করবে ছেলেমেয়েরা, এবং একই সাথে টিকা নিয়ে কিন্তু একটা ভয়ভীতি বাচ্চাদের মধ্যে রয়ে গেল এবং এখনো বিভিন্ন জায়গায়। তো সব কিছু মিলিয়ে রাহিত কি মনে হয় যে আমরা যে তথ্য প্রযুক্তিকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করছি, যেমন মাননীয় শিক্ষামন্ত্রী কোথায় যিনি বললেন যে 70% শিক্ষা প্রতিষ্ঠান অনলাইনে পড়াশোনা করানোর ব্যাপারে তারা তৈরি, আচ্ছা বুঝলাম 70, বাকি 30-এর কি হবে? এই যে আপনি এখন সম্ভবত বলা হচ্ছে যে শহরের স্কুলগুলোতে একদিন অনলাইনে একদিন অফলাইনে, মানে একদিন উপস্থিত থাকবে একদিন অনলাইনে পড়াশোনা করবে। সেই জন্য কি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বা যারা পড়ান, আমি শ্রদ্ধার সাথে জিজ্ঞেস করছি, তারা কি তৈরি? ধন্যবাদ।
এই কথাটা যখন আমরা বলছি আমি একটু আগের দিকে ফিরিয়ে নিই যে আপনার নিশ্চয় মনে আছে কোভিডের সময় জি এই সংকট দেখা দিয়েছিল, স্কুল বন্ধ, মানে গোটা দুনিয়ায় কোভিড এরকম একটা আপাতনিরীহ ভাইরাস পুরো পৃথিবী থেকে টালমাটাল করে দিয়েছিল এবং আমরা আমাদের যে লাইফস্টাইল, আমাদের যে জীবন আচার, আমাদের নিয়ম মানা না মানার যে প্রক্রিয়া, তাতে করে বিরাট একটা সংকট। নিশ্চয়ই আমাদের সেই স্মৃতিগুলো ভোলার নয়। আপনজন কেউ থাকেননি, নিহতকে লাশ দাফন করা হবে কিনা, পরে সেই চিত্রটা পাল্টেছে ঠিকই। তো তখনও এই অনলাইন অফলাইন ক্লাসের বিষয়টা এসছে। আপনি যে কথাটা বলছেন যে আমরা তৈরি কি তৈরি না, তার চেয়ে, এবং সেটা নিশ্চয়ই মনে আছে কোথাও কোথাও কোনো জায়গায় আপনি শহর গ্রামে যে বৈষম্য বিরোধী সমাজের স্বপ্ন দেখি কথা বলি, সে বৈষম্য শহরে হবে, তাহলে শহরে যদি হয় তাহলে গ্রামে কি হবে, আপনি যদি জেলা শহরে হয় তাহলে উপজেলা থানাতে কি হবে। তো আপনাকে তো চিন্তাটা ওইভাবেই করতে হবে, সারা দেশে আমার সে অ্যাক্সেসটা আছে কিনা। সবচেয়ে বড় কথা, আমি নিজে যখন বাসায় আমার সন্তানের সাথে কথা বলছিলাম, তার প্রশ্ন ছিল এই লম্বা ছুটির পর স্কুলটা খুলতে না খুললে আবার কি বন্ধ। তো একজন শিক্ষার্থীকেও তো এটা ধাক্কা দিচ্ছে, সে অনেক দিন পরে ক্লাসরুমে ফিরবে, তার সহকর্মীদের সঙ্গে মেলামেশা করবে, সে তার পড়াশোনায় ফিরে যাবে। সেখানে আপনি এই হাইব্রিড সিস্টেমে যাওয়া, এটা কেন দুটো বিষয়। আমি যদি ভুল আপনি যেটা বুঝি যে জ্বালানি তেলের সংকট, এটা একটা ইস্যু আছে, আরেকটা ইস্যু আপনি তো বললেন যে হামের সংক্রমণ এবং টিকার সংকট, সব মিলিয়ে এই ব্যবস্থা। কিন্তু আমার সক্ষমতা আছে কি নাই সেটা দেখার সুযোগ তো এই মুহূর্তে নেই, কিন্তু আমি সক্ষমতার চাইতে বড় জায়গাটাতে জোর দেব, যদি এই যে হাইব্রিড ফর্মে আপনি 3 দিন সশরীরে করবেন, 3 দিন অনলাইনে করবেন, সেটা যদি আপনি করেন, শুধু শহর কেন সারা দেশের জন্যই একটা নিয়মেই করেন, যাতে সব শিক্ষার্থী একই রকম সুযোগ সুবিধা পায়। ধরা যাক আমরা অন্যটা কপি করার চেষ্টা করি, বাংলাদেশের মতো নেপালেও কিন্তু সরকার বিরোধী আন্দোলন হয়েছিল, তরুণরা গিয়েছিল। তো তুলনা করা হয়, প্রায়শ আমরা বলছি যে নেপাল পেরেছে, আমি পেরি না। এখন নেপালের কনটেক্সট আর আমার কনটেক্সট এক না। নেপালে যারা ক্ষমতায় এসছে তাদের কিন্তু একটা দল স্টাবলিশ করেছে, তাদের কাঠমান্ডুর মেয়র ছিল কিন্তু এই বালেন্দ্র শাহ। তো নেপালের সাথে নেপালের পরিবেশ পরিস্থিতি জনসংখ্যা সেটার সাথে মিলিয়ে লাভ নেই। এখন আমাকে দেখতে হবে আমার পরিবেশ পরিস্থিতি এবং আমার সক্ষমতা। নেপালের কথা যেটা বললেন, নেপালের মানুষ যেভাবে তৈরি, ঠিক সেইভাবে আমরা তৈরি কিনা। এবং দেখুন সেখানে যখন সরকার বিরোধী আন্দোলন হয়, যেভাবে হেনস্থা করা হয়েছিল, এটি ক্ষোভ বলুন, বিক্ষোভ বলুন, জনগণ মানে ত্যক্ত বিরক্ত হয়ে করেছে। আপনি কিন্তু খেয়াল করবেন যে নেপালে এসে তারা ছাত্র রাজনীতি নিষিদ্ধ করেছে। আপনি এখন যদি এই আমার দেশে যদি সেটা করেন, তাহলে তো বিক্ষোভে ফেটে পড়বে। আপনি সেটা পারেন কিনা, এই জন্য আমি বলছি যে প্রতিতুলনা করার আগে আপনি সময়টাকে বিবেচনা করবেন, প্রেক্ষাপটকে বিবেচনা। কারণ আমি যেটা সবসময় মনে করি, আপনি বলছেন সক্ষমতা আছে কি নাই, তার চেয়ে বড় কথা হচ্ছে সক্ষমতা। ধরা যাক এক্ষুনি যাকে বসিয়ে দিলেন, আপনাকে বা আমাকে, আমার তো সক্ষমতা হয়তো নেই, কিন্তু পরিস্থিতি আমাকে সক্ষম করে তুলতে পারে। কিন্তু তার জায়গায় আমি বলছি যে আমার যে আর্গুমেন্টটা, সেটা হচ্ছে আপনি হাইব্রিড ক্লাসে যাবেন, সেটি শহর নগরের মধ্যে বৈষম্য করবেন কেন, আপনি সবার জন্য একটা নিয়মে করুন। এবং ধরেন কথা হচ্ছে সরকারি যাদের 6 দিন স্কুল আছে তাদের জন্য আপনারা 3 দিন করলেন, যাদের 5 দিন তাদের জন্য কি করবেন, আবার তখন বলবে যে 3 দিন 2 দিন কিনা। তো এই জায়গাতে খুব সুস্পষ্ট হওয়াটা জরুরি এবং কোনো রকম এক্সপেরিমেন্ট করার সুযোগ নেই। ধরা যাক আমরা এই অনুষ্ঠানে বলেছি বোধহয় জ্বালানি তেলের সংকট এবং ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইনের সারি, এবং দুঃখজনক ঘটনা হচ্ছে তেল পায়নি বলে এক ট্রাক ড্রাইভার একটা ফিলিং স্টেশনের মালিককে খুন করেছে। তো এই ঘটনাগুলো হচ্ছে, এবং আপনি সকালে যখন আসে এখনও দীর্ঘ লাইনের সারি। তো সংকট যখন আসে, সেই সংকটটা মোকাবেলা করার জন্য রাজনৈতিক সদিচ্ছা নিয়ে ঝাঁপিয়ে পড়াটাই আমি খুব জরুরি বলেই মনে করি। না, আপনি জরুরি, যেমন কথাটা বললেন যে একটা সংকটকালীন সময়ে নানা ধরনের সিদ্ধান্ত হতেই পারে, কিন্তু সেই সিদ্ধান্তটা কতটা বাস্তবতার নিরিখে করা হলো সেইটাও বোধহয় খুব জরুরি। আর একটা জিনিস যেটা আপনার সাথে আমি প্রশ্নটা তুলেছিলাম, যে আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দও কতটা তৈরি, গ্রামের স্কুল বা শহরের স্কুল, এই বিষয়টি বোধহয় আমাদের একটু ভাবা দরকার, এবং এখন পরিস্থিতি মোকাবেলার জন্য আরো সুদূরপ্রসারী পরিকল্পনা দরকার। রাহিদ, 31 দিনে গড়ালো মধ্যপ্রাচ্য পরিস্থিতি, বিশেষ করে শান্তি ফেরাতে 5 দফা প্রস্তাব নিয়ে আলোচনা হচ্ছে। এবং এখন যেটা হচ্ছে যে
এক ধরনের রিপোর্ট ট্রাম্প এগিয়ে আছে, এক ধরনের রিপোর্ট ইরান এগিয়ে আছে, আসলে কে এগিয়ে থাকলো, মানুষের কি হবে? আহ, হ্যাঁ, ট্রাম্প বা ইরান এগিয়ে থাকলো কি পিছিয়ে থাকলো তার চেয়ে বড় কথা হচ্ছে মানুষ হেরে গেল, মানবতা হেরে গেল। বিষয়টা এরকম, আপনি যদি খুব মানবিক জায়গা থেকে দেখেন। এখন কথা হচ্ছে, এটা তো অনস্বীকার্য, ইরানের মতো দেশ বিপ্লবের পরে ধরেন 4 দশক ধরে, 4 দশকের বেশি, 79 বিপ্লবের পরে এই দেশে টিকে আছে নানান বিধিনিষেধ, নানান নিষেধাজ্ঞা, নানান চাপ উপেক্ষা করে। শুধু টিকে আছে না, সে যে কত শক্তিশালী অবস্থান আছে এই 31 পেরিয়ে 32 দিনে পড়লো, তার এই যুদ্ধে প্রমাণিত হয়েছে। তো এখন ট্রাম্প হারলো কি ইরান জিতলো, তার চেয়ে বড় কথা মানুষের যে দুর্ভোগটা, সেটা তো আমরা কেউ অস্বীকার করতে পারি না। তাদের কারণে শুধু তো পুরো পুরো পৃথিবী টালমাটাল হয়ে গেছে। আমি বোধহয় বিবিসি তেলের কাল কথা একটা বলছি, তার হরমুজের একটা সম্পর্ক স্টোরি সেখানে। পড়ছিলাম, বোধহয় একটা অপিনিয়ন গতকাল রাতে, যে 50 বছর পরে এরকম সিনারিও আবার হলো হরমুজ স্টেটে। আমরা সুয়েজ খালের মতো হরমুজের পণ্যবাহী জাহাজ চলাচলের ক্ষেত্রে ইরান লেভি আরোপ করবে, এমন একটা বিষয় শোনা যাচ্ছে। কারণ আমরা যখন যুদ্ধ আপনি শুরু করেছিলেন, কে জিতলো কে হারলো, অর্থাৎ প্রকারান্তরে যুদ্ধটা শেষ হবে এরকম একটা প্রত্যাশার জায়গা থেকে, বা 5 দফার কথা আপনি বলছেন। তো ইরান যেটা বলছে, যুদ্ধ থামাতে হলে প্রথমে এই 5 দফা 15 দফা নানান কিছু বলছিল, এবং এই যে হরমুজ প্রণালীতে লেভি আরোপ করার বিষয়টা, সেটা তার সাথে সম্পর্কিত। এখন যুদ্ধটা কবে থামবে বা কী হবে তার চেয়ে বেশি হয়ে গেছে কিন্তু হরমুজ নিয়ে গত 3-4 দিনের আলোচনা যেটা আমরা দেখি, এবং যেভাবে তুড়ি মেরিয়ে উড়িয়ে দেওয়া হচ্ছিল ট্রাম্পের দিক থেকে, আমেরিকানদের পক্ষ থেকে, যে ইরানকে ধরাশয়ী করে দেওয়া হলো কয়েকদিনের মধ্যে, সেটা তো ঘটেই নেই। উপরন্তু আমরা দেখছি ট্রাম্প যে যুদ্ধ থেকে সরে আসবেন সেটার কোনো পথ খুঁজে পাচ্ছেন না। এবং যে কথাটা বারবার আমি বলছি, এই যুদ্ধটা একটা প্রলম্বিত এবং অন্য রকমের যুদ্ধ হবে, আলটিমেটলি কিন্তু সেদিকেই গেছে, সেদিকে যাচ্ছে। কিন্তু সবচেয়ে বড় যে কথাটা, বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য দেশ এই যুদ্ধের কারণে কিন্তু চরমভাবে পর্যদস্ত হচ্ছে। আজকে এই যে আমরা হাইব্রিড ক্লাস নিয়ে আলোচনা করছি, সেটা তো এই কারণে। প্রধান এবং অন্যতম কারণ তো ইরান যুদ্ধ। টিকা তো আছেই। তো এখনো পর্যন্ত আমাদের এখানে জ্বালানি তেলের দাম বাড়েনি, কিন্তু যুক্তরাষ্ট্রে কতদিন? ইতিমধ্যে বেড়ে গেছে, যুক্তরাষ্ট্র সহ অনেক দেশে। এবং শুধু জ্বালানি তেলের মূল্য না, জ্বালানি তেলের মূল্যর সাথে পণ্য উৎপাদন, সরবরাহ ব্যবস্থা সহ সব জায়গাতে এটার একটা ধাক্কাটা লাগবে। তো 32 দিনের জায়গা হয়তো 37 দিন হতে পারে, 42 দিন হতে পারে, আমি আপনি কেউ জানি না কোন জায়গায় সেটা থামবে। কিন্তু ইতিমধ্যেই যে লড়াইটা, যুদ্ধটা হয়েছে, তার ধাক্কাটা কিন্তু আমরা সাধারণ মানুষ এখন পাচ্ছি, এবং সামনের দিনগুলোতে আরো প্রবলভাবে পেতে থাকবো। অনেক ধন্যবাদ আপনাকে। মানে আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ভারত যাচ্ছেন, এবং এটা নিয়ে বেশ আলোচনা চলছে। ভারত যাচ্ছেন, কি হবে, এখানে বলা হচ্ছে যে আস্থার সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করা হবে। তা তো বটেই, কারণ 18 মাসের যে সংকট ছিল, চরম তিক্ত সম্পর্ক, তো সেই জায়গা থেকে উত্তরণ ঘটিয়ে যে বাংলাদেশ ভারত সম্পর্কটা ইতিবাচক পথে যাচ্ছে, সেটা আমরা দেখেছিলাম বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসেছিলেন সংহতি প্রকাশ করতে। তারপরে যখন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান শপথ নিলেন, তারকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেটা নিয়ে আসেন ওম বিড়লা, এবং তখনই বলা হচ্ছিল তাকে ভারত সফরের আমন্ত্রণ, সম্পর্ক ইতিবাচক ধারায় ফিরাতে চান। এখন এই সফরটা অবশ্যই আস্থায় যে সংকট বা দূরত্ব তৈরি হয়েছিল প্রথম, সেই জায়গাটাতে অবশ্যই নজর দেওয়া হবে। এবং পাশাপাশি আমি মনে করি যে অতীতের সম্পর্কটা আপনার দুই দেশের সরকারের মধ্যে নিবদ্ধ ছিল, সেখানে জনগণের আকাঙ্ক্ষা চাওয়া পাওয়াকে উপেক্ষা করা হয়েছিল। তো আমরা আশা করব আস্থার সংকট কাটানোর জন্য যে সফর হবে, সেখানে জনগণের আকাঙ্ক্ষা, জনগণের প্রত্যাশা এবং অতীতের ভুল ভ্রান্তি যা থাকে সেগুলোকে অ্যাড্রেস করে দুই দেশ এগুনের ব্যাপারে মনোযোগী হবে, এবং মনোযোগী হওয়াটা বাঞ্ছনীয় বলে আমি মনে করি। অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনারা নিশ্চয়ই শুনলেন। আমাদের শিক্ষার্থীদের ব্যাপারটা খুব আলোচিত হলো। অনলাইন না অফলাইন কোন বিষয়ে শিক্ষার্থীদের পড়াশোনা করানো হবে, সেটা একটা অস্থির জায়গা তৈরি করছে। এটা একটা সুস্থির পরিবেশ, সুস্থির পরামর্শ, সুস্থির সিদ্ধান্ত দরকার। আমরা যেন শিক্ষার্থীদেরকে এমন একটা অবস্থার মধ্যে না ফেলি, তারা যেন মনোকষ্টে না ভোগে। কখন স্কুলে যাব, আবার কখন বাসায় পড়ব, এই যে একটা অস্থিরতা, এই অস্থিরতা যেন আমরা তৈরি না করি শিক্ষার্থীদের উপর। এমনিতেই তাদের উপর আমাদের অনেক অন্যায় হয়েছে। ভাববেন, আশা করি। ভালো থাকবেন। খোদা হাফেজ।